লুকোচুরি খেলবে? লুকোচুরি। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, রহস্যবৃত্তের 99তম এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এপিসোডে আমি আপনাদের শোনাবো দুটি বাস্তব অভিজ্ঞতার ঘটনা, যার মধ্যে প্রথম ঘটনাটি পাঠিয়েছেন মানিকগঞ্জের চরবেতিলা থেকে নাসরিন আপু। নাসরিন আপু ইতিমধ্যে আমাদের আরও একটি ঘটনা পাঠিয়ে সহযোগিতা করেছিলেন এবং সেই ঘটনাটিও বেশ ভয়ানক ছিল, আপনাদের সকলের কাছে বেশ সাড়া জাগিয়েছিল। আর দ্বিতীয় যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেই ঘটনাটি এসেছে গাইবান্ধা থেকে তানভীর তুষার ভাইয়ের কাছ থেকে। ঘটনাগুলো শুরু করার আগে আমাদের চ্যানেলের সাথে এতদিন যাবৎ থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই রহস্যবৃত্তকে আজ এইখানে এনে দাঁড় করিয়েছে। সম্মানিত শ্রোতা, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও অনেক অজানা, অদ্ভুত আর শিউরে ওঠার মতো বাস্তব ঘটনা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। আশা করছি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং সম্ভব হলে কানে হেডফোন গুঁজে নেবেন। চলুন তবে শুনে আসি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনাগুলো, যেগুলো হয়তো আজও তাদের মনে দাগ কেটে আছে। আসসালামু আলাইকুম ভাই, আমি নাসরিন, মানিকগঞ্জের চরবেতিলা থেকে বলছি। আমি আপনার রহস্যবৃত্তের অনেক বড় ভক্ত। আমি প্রত্যেকটা এপিসোড দেখেছি। আমার সাথে হওয়া একটা ঘটনা আপনাকে ইতিমধ্যে লিখে পাঠিয়েছিলাম, যেটা আপনি গত 97তম এপিসোডে আপনার সুন্দর কণ্ঠে ঘটনাটি উপস্থাপন করেছিলেন। আজ আরেকটি ঘটনা নিয়ে আসলাম। যদি আজকের ঘটনাটি শুনে আপনার ভালো লাগে তবে প্লিজ আপনার সুন্দর কণ্ঠে ঘটনাটি উপস্থাপন করবেন এবং আমাকে বলে দিবেন আপনি কত নম্বর এপিসোডে এই ঘটনাটি শোনাতে যাচ্ছেন। ঘটনাটি আমাদের বাড়ির পাশের একটি পুকুরকে নিয়ে। শুরুতেই আমি পুকুরটার বিবরণ দিচ্ছি। পুকুরটার পূর্ব পাশে আমাদের বাড়ি, পশ্চিম পাশে আমার চাচা শ্বশুরের বাড়ি, আর উত্তর পাশে একটা বড় বাঁশঝাড় এবং দক্ষিণ পাশে একটা মসজিদ আছে। মসজিদের বাইরে সব সময় একটা বাতি জ্বালানো থাকে, যেটার কারণে পুকুরের সব কিছু আবছা আলোয় দেখা যায়। প্রথমে বলছি আমার চাচা শ্বশুরের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা। রাত তখন 1:30 কি 2টো হবে। টয়লেটে যাওয়ার জন্য সে বাইরে গিয়েছিল। টয়লেটটা পুকুরের পাশেই ছিল আর পুকুরটা পানিতে ভরা ছিল। প্রত্যেক বছরের মতো এই বছরও পুকুরে অনেক মাছ ছাড়া হয়েছিল, কিন্তু প্রত্যেক বছরেই পানি কমে যাওয়ার সাথে সাথে মাছগুলো উধাও হয়ে যেত। তো সেদিন চাচা টয়লেটে ঢোকার পর অনেক ধরনের অস্বাভাবিক শব্দ শুনতে পেল। ছোট ছোট বাচ্চারা পুকুরে ঝাঁপ দিলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ শুনতে পেল। চাচা টয়লেট থেকে বের হয়ে পুকুরের দিকে তাকিয়ে দেখছে কেউ জাল ফেলছে কিনা, কিন্তু সে যা দেখতে পেল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। একটা চিৎকার দিয়ে দৌড়ে ঘরের ভেতরে পড়ে গেল। সাথে সাথে আমার চাচি উঠে চাচাকে ধরে বলল, কি হয়েছে তোমার? তুমি ভয় পাচ্ছ কেন? কি দেখেছ? চাচা ভয়ে কোনো কথা বলতে পারছে না, শুধু বড় বড় চোখ করে চাচির দিকে চেয়ে রইল। চাচিকে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে তখনও কিছু বলতে পারছে না। আমরা পরের দিন জানতে পারলাম পুকুরে একটা পিচাস দেখতে পেয়েছে আমার চাচা শ্বশুর, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর। একটা মাছ ধরে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ঘটনাটি শুনে আমরা অনেকই ভয় পেয়েছিলাম। এই ঘটনার পর আমার চাচা অন্য জায়গায় বাড়ি করে এবং সেখানেই থাকতে শুরু করেন। দ্বিতীয় ঘটনায় যেটা আমি নিজেও দেখে ভয় পেয়েছি, চাচার সাথে এই ঘটনা ঘটার পরে প্রায় 1 বছর পর আমার সাথে একটি ঘটনা ঘটেছিল। আমি প্রায় সময় ওই পুকুরের দিকে চেয়ে থাকতাম, কখন পিচাস আসবে আর আমি দেখব। আসলে আমি খুব ভয়ে ভয়ে থাকতাম। এই বুঝি আমার সামনে পিচাস চলে আসলো, এরকম একটা ভয় আমাকে সবসময় তাড়া করত। আমার রান্নাঘরটা পুকুরের সাথেই ছিল। কয়েকদিন আমি রাতে রান্না করতে ভয়ও পেয়েছিলাম।
একদিন রাতে আমার ঘুম আসছিল না, তখন রাত 2টা পর্যন্ত জেগেছিলাম। সেদিনও আমি সেই একই রকম শব্দ শুনতে পেয়েছিলাম, যে শব্দটা আমার চাচা শ্বশুর শুনেছিল, তাও প্রায় 1 বছর আগে। যেমনটা ছিল ছোট বাচ্চারা পুকুরে ঝাঁপ দিলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ। আমার ঘরের জানালা খুলতেই পুকুরটা দেখা যায়। আমি ভয়ে ভয়ে জানালাটা খুললাম। জানালাটা খুলে যা দেখতে পেলাম অন্ধকার একটা কালো ছায়া পুকুরে ডুব দিচ্ছে, আবার উঠছে, ডুব দিচ্ছে, আবার উঠছে। এভাবে সে মাছ ধরে ধরে খাচ্ছে, কাঁচা কাঁচা খাচ্ছে। অন্ধকারে তার চেহারাটা ভালো করে দেখা যাচ্ছিল না, শুধু তার লাল চোখ দুটো দেখা যাচ্ছিল। লাইটের আলোতে চোখ দুটো জ্বলজ্বল করছিল। মসজিদের লাইটটা এত দূর পর্যন্ত ভালোভাবে দেখা যায় না। একটু দেখার পরে আমি সাথে সাথে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম। সেদিন থেকেই সবাই জানতে পারে যে এই পুকুরে একটা ভয়ঙ্কর পিচাস থাকে, যেটা পুকুরের মাছগুলো খেয়ে ফেলে। সেই থেকে পুকুরের মাছ ছাড়া আর হতো না। আর এখন মাছ না থাকার কারণে আর সেই পিচাসটাকেও আর কখনো কেউ দেখেনি। দীর্ঘ কয়েক বছর পর এই বছর আবার মাছ ছাড়া হয়েছে, কিন্তু এই বছরে মাছ কমেনি। পানি শুকিয়ে গেছে, কিন্তু মাছ এখনো আছে। এই ছিল আমাদের সাথে হওয়া সত্য ঘটনা। আমার লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা নিয়ে আমার লেখা 2টি ঘটনা পাঠালাম। যদি আপনার লেখাটি সিলেক্ট হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা সিলেক্ট হলে পরবর্তীতে আরেকটা ঘটনা লিখে পাঠাবো, একটি ভয়ঙ্কর জিনের ঘটনা। এই ছিল নাসরিন আপুর সাথে এবং নাসরিন আপুর চাচা শ্বশুরের সাথে বাস্তব অভিজ্ঞতার ঘটনা। নাসরিন আপুর উদ্দেশ্যে বলে রাখছি যে আপনার ঘটনা তো অবশ্যই সিলেক্ট করে পড়েও ফেললাম, তো অপেক্ষায় রইলাম আপনার জীবনে ঘটে যাওয়া সেই জিনের ঘটনা শোনার। আমার পাশাপাশি আমার লিসনার্সরাও অবশ্যই অপেক্ষায় থাকলো আপনার পরবর্তী ঘটনার জন্য। ডিয়ার লিসনার্স, এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়, যে ঘটনাটি এসেছে গাইবান্ধার তানভীর তুষার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই এবং প্রিয় লিসনার্স, আমি তানভীর তুষার, আমার বাসা গাইবান্ধা। ঘটনাটা আমি শুনেছি মাহিন ভাইয়ের কাছ থেকে। তিনি পেশায় ছিলেন একজন অ্যাম্বুলেন্স চালক। ঘটনার কাল 2015। ঢাকার একটা নামকরা মেডিকেল থেকে তিনি একটা লাশ বহন করার ভাড়া পান। লাশ নিতে হবে ঢাকা মেডিকেল থেকে বগুড়ায়। এটাই তার কাজ। কর্মজীবনে বহুবার তিনি এই কাজ করেছেন। এক প্রকার জীবনের রুটিন হয়ে গেছে। ঠিক রাত 9:30টায় তিনি লাশ আনতে চলে যান মেডিকেলের মর্গের সামনে। যত অ্যাম্বুলেন্স চালক আছে লাশ তোলার আগে তাদের প্রথম কাজ লাশ দেখে নেয়া। তাই যথারীতি মাহিন ভাইও লাশ দেখে নিতে কফিনের ঢাকনা সরান। সাথে সাথেই তিনি যেন একটা ধাক্কা খান। এত বীভৎস লাশ তিনি তার কর্মজীবনে কখনো দেখেননি। লাশের মুখ বিকৃত হয়ে 2 চোয়াল যেন ভেঙে গেছে, চোখের কোটর যেন 2টা গর্তে পরিণত হয়েছে, চামড়া ঝুলে খুলে পড়ছে জায়গায় জায়গায়। লাশের মাংস পচা গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এক মুহূর্তের জন্য আতকে উঠে পিছনে সরে আসেন মাহিন ভাই। একজন লোক ওনার দিকে এগিয়ে এসে বলেন, ভাই, ছেলেটা আমাদের। গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তাকে কবর দেয়া হয়েছিল। একটা পারিবারিক জটিলতার কারণে তাকে আবার কবর থেকে তুলে আনা হয়েছে এবং এই মর্গে পোস্টমর্টেমের জন্য আনা হয়েছে। মাহিন ভাই লোকটাকে জিজ্ঞেস করেন, কতদিনের লাশ তোলা হয়েছে? লোকটা মাহিন ভাইকে উত্তরে বলেন, তা প্রায় 20 দিনের তো হবেই, এবং এখানেও কিছুদিন যাবৎ পড়েছিল, তাই লাশের এই অবস্থা। এরপরে ওনারা লাশের সব ফর্মালিটি শেষ করে কফিন ভালো করে পিরেক মেরে লাশের কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। লাশের সাথে ছিল 3 জন লোক। তারা লাশের সাথে পেছনে ওঠেন। মাহিন ভাই আর তার এক সহযোগী সামনে বসে আল্লাহর নাম নিয়ে রওনা দেয়। টেকনিক্যাল থেকে সাভারের মোড় পর্যন্ত তাদের জ্যামে পড়তে হয় এবং প্রায় রাত 11:30 বেজে যায় সাভার পর্যন্ত যেতে যেতেই। সব কিছু তখন পর্যন্ত ঠিকঠাক ছিল।
প্রথমবারের মতোই স্বাভাবিক মনে হয়েছিল। মাহিন ভাই আর তার সহযোগী নিজেদের মাঝে কথা বলছেন মাঝে মাঝে। ঢাকা বগুড়া হাইওয়েতে তারা পাশ দিয়ে ছুটে চলছে। ওনারা টাঙ্গাইল মির্জাপুর পার হয়ে যাচ্ছেন। যারা এই রাস্তায় চলাচল করেন তারা জানেন দুপাশে আবাদি জমি আর মাঝে হাইওয়ে এবং হাইওয়ের দুই পাশে বড় বড় গাছ। সেদিনের হালকা চাঁদের আলো আর রাতের গাড়ির হেডলাইট মিলে এক আলো আঁধারির পরিবেশ গড়ে তুলেছিল। ওনার গাড়ি তখন 85 কিলোমিটার বেগে চলছিল। হঠাৎ ধপ করে একটা জোরে শব্দ করে গাড়িটা কেঁপে উঠল। মনে হলো গাড়ির উপরে কোনো ভারী কিছু একটা জোরে এসে পড়েছে এবং গাড়ির গতি হুট করে কমে গেল। অবাক ব্যাপার হচ্ছে, মিটারে 80-এর উপরে গতি দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে গাড়ির গতি মাত্র 30-এর উপরে হবেই না। সব নীরবতা ভেঙে সবাই যেন চমকে উঠল। এক মুহূর্তের জন্য সবাই ভয়ে কেঁপে উঠল। পেছন থেকে একজন বলে উঠল, ভাই কি হলো গাড়িতে? কি পড়লো উপর থেকে? মাহিন ভাই বললেন, মনে হয় শুকনো ডাল ভেঙে পড়েছে। মাহিন ভাইয়ের পাশে বসে থাকা ওনার সহযোগী বলল, মাহিন ভাই এটা ডাল মনে হলো না। শব্দ শুনে মনে হলো 20 থেকে 30 কেজি ওজনের একটা বালির বস্তার মতো কিছু পড়েছে। মাহিন ভাই গাড়িতে সিগন্যাল দিয়ে রাস্তার পাশে দাঁড় করালেন গাড়ি, কি হলো এটা দেখার জন্য। উনি আর ওনার সহযোগী গাড়ি থেকে নামলেন। নামার সময় মাহিন ভাই হাতে অ্যাম্বুলেন্সের মাঝে পরিষ্কার করার জন্য যে ঝাড়ু থাকে সেটা নিয়ে নামলেন। তিনি ঝাড়ু দিয়ে গাড়ির উপরে এপাশ ওপাশ নাড়ালেন। ঠিক তখনই তার ঝাড়ুর সাথে প্রচণ্ড জোরে একটা ভারী কিছুর ধাক্কা খেল। এরপরেই যেন সবকিছু উধাও, আর কিছু নেই গাড়ির উপরে। এমনকি একটু আগে গাড়ির উপর এত ভারী একটা কিছু পড়েছে যে তার চিহ্ন পর্যন্ত নেই। কারণ এত জোরে ডাল ভেঙে পড়লে উপরে দাগ হয়ে যাওয়ার কথা, বা ডালটাই বা গেল কোথায়? আর ঝাড়ুর সাথে যেটা ধাক্কা খেলো কিছুক্ষণ আগে, সেটাই বা কি হলো? ওনাদের দুজনের কাছে ব্যাপারটা ঠিক ভালো লাগলো না। অবাক হয়ে গাড়িতে বসে পড়ল এবং আবার গাড়ি চালাতে শুরু করলো। পেছনে থাকা একজন বলে উঠলেন, ভাই কি পড়েছিল গাড়িতে? মাহিন ভাই বলল, নেমে তো কিছুই দেখতে পেলাম না, মনে হলো ওখানে কিছু নেই। আবার গাড়ির গতি সবকিছু ঠিকঠাক, মনে হচ্ছে যেন একটু আগে, ঠিক কিছুক্ষণ আগেই কিছুই ঘটেনি। স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে থাকেন মাহিন ভাই। প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পর হঠাৎ তার সহযোগী আস্তে করে মাহিন ভাইকে বাম পাশের লুকিং গ্লাসে তাকাতে বললেন। মাহিন ভাই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে অবাক হয়ে যান। একটা বিশাল দেহী কালো কুকুর রাস্তার পাশের সেই গাছের সারির পাশ দিয়ে গাড়ির পেছনে এক টানা ছুটে চলছে। পেছনে গাড়ির হেডলাইটের আলো আর অপর পাশ থেকে আসা হেডলাইটের আলোতে আবছা যতটুকু দেখা যাচ্ছে, কুকুরটাকে মাহিন ভাইয়ের মনে হলো এমন কোনো কুকুরের অস্তিত্ব বাস্তব জগতে থাকতে পারে না। বিশাল দেহ, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, যেন চোখের ভাষা বলে দিচ্ছে এই রাগের অন্য মাত্রা যেন সামনে পেলে এক মুহূর্তে ছেড়ে ফেলবে তাদের। আসলে কুকুর তাদের ফলো করছে কিনা এটা দেখার জন্য মাহিন ভাই গাড়ির গতি কমিয়ে দেন। দেখেন কুকুরও তার দৌড়ের গতি কমিয়ে দিয়েছে কিনা। গাড়ির গতি বাড়িয়ে দেন, দেখেন কুকুরও গাড়ির সাথে সাথে দৌড়ে তার গতি বাড়িয়ে দিচ্ছে কিনা। মাহিন ভাই আরও লক্ষ্য করেন কুকুরের গায়ে সরাসরি হেডলাইটের আলো পড়ছে না। মনে হয় কুকুরের দেহ ঘিরে তার চারপাশে একটা ঘন কালো অন্ধকার জমাট বেঁধে আছে। প্রায় 5 কিলোমিটার এভাবে আসার পর দেখেন কুকুরটা নেই। হঠাৎ করেই কুকুরটা নেই, কিন্তু শুরু হয় আরও এক অদ্ভুত সমস্যা। মনে হলো গাড়ির উপরে কিছু একটা বারবার আঁচড় কেটে চলছে। ভেতরে সবাই তখন ভয় অনেকটা জড়সড় অবস্থা। পেছনের একজন হাত দিয়ে গাড়ির ছাদের ভেতর থেকে 2 বার জোরে থাপ্পড় দেয়। উপরের আঁচড়ের শব্দ থেমে যায়। কিছুক্ষণ পরে আবার কিছু পরেই সেই শব্দ শুরু হয়। মাহিন ভাই নিজেও প্রচণ্ড ভয় পেয়ে যান। মাহিন ভাই তার কর্মজীবনে বহু লাশ টেনেছেন, কিন্তু আজকের ঘটনাটা তার জীবনকে স্মরণীয় করে রেখেছে। গাড়ি থেকে নামার সাহস পর্যন্ত পায়নি মাহিন ভাই। এত বছরের কর্মজীবনে এই প্রথম তার এত ভয় কাজ করছে। হঠাৎ একটু পরে শব্দ থেমে যায়। তারপর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যেটা শুনতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং চোখ রাখতে হবে রহস্যবৃত্তের
পরবর্তী এপিসোডে আপনাদের সকলকে সাথে পাওয়ার বিশ্বাস নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।